হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ঢাকায় আজ হঠাৎ কেন মার্কিন রাষ্ট্রদূতের এত দৌড়ঝাঁপ? সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দুপুরে এক শীর্ষ রাজনৈতিক নেতার সাথে বৈঠক করছেন পিটার হাসের উত্তরসূরি। পর্দার আড়ালে কি আলোচনা? সাবেক এমপি মাসুদ চৌধুরী গ্রেপ্তারি পরোয়ানায় নতুন তথ্য। কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত সাবেক সংসদ সদস্য মাসুদ চৌধুরীকে নিয়ে আজ আদালতে বিশেষ শুনানি ছিল। তার বিরুদ্ধে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য পুলিশের জমা দিয়েছে, যা আগে জানা যায়নি। নির্বাচন কমিশনারের পদত্যাগে কি সময়ের ব্যাপার? ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন এক কমিশনার। এর পেছনে কি কোনো রাজনৈতিক চাপ রয়েছে? বিদ্যুৎ সংকটের সমাধান নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী। আসন্ন গ্রীষ্মে লোডশেডিং মুক্ত বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সরকার একটি বড় চুক্তি সই করতে যাচ্ছে। এই চুক্তিতে কোন দেশের সহযোগিতা থাকছে? সংসদ ভবন নিরাপত্তা জোরদার। সংসদের চলতি অধিবেশনকে কেন্দ্র করে চারপাশে নিরাপত্তা বেষ্টনী 3 স্তরে বাড়ানো হয়েছে। গোয়েন্দা তথ্যে কি বড় কোনো ঝুঁকির কথা বলা হয়েছে? 2024-এর ছাত্র আন্দোলনের শহীদদের পরিবারের জন্য আজ দেশব্যাপী বিশেষ বৃত্তির ঘোষণা দিয়েছে সরকার। কারা এই সুবিধার আওতায় পড়েছেন এবং কারা বাধা পড়েছেন, বিস্তারিত আসছে। আগামীকাল দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। কি থাকছে চমক? নতুন সংস্কার প্রস্তাব ও নির্বাচন নিয়ে বড় কোনো ঘোষণা আসতে পারে কালকের ভাষণে। গোটা দেশ কেন এই ভাষণে অপেক্ষায়, তা বুঝতে আমাদের সাথে থাকুন। সাতক্ষীরা সীমান্তে স্বর্ণপাচার চক্রের মূল হোতা আটক। বিজিবির অভিযানের আজ বিপুল পরিমাণ স্বর্ণসহ এক গডফাদারকে আটক করা হয়েছে। এই চক্রের সাথে কোনো রাজনৈতিক নেতার যোগসূত্র আছে কি? এদিকে ডিপ স্টেট কারা ক্ষমতায় রাখার প্রস্তাবে কি শর্ত ছিল জানালেন আসিফ। ডিপ স্টেট থেকে অন্তর্বর্তী সরকারকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার এমন বক্তব্যের রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে। কখন কি শর্তে এমন প্রস্তাব দেওয়া হয়েছিল বা ডিপ স্টেট বলতে কাদের বুঝিয়েছে, এখন সেই প্রশ্নও সামনে আসছে। এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল আসিফ মোহাম্মদের কাছে। তিনি আজ শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, ডিপ স্টেটে বিদেশি সহ বা বিদেশিক সহ অনেকগুলো পক্ষ ছিল, তাই সুনির্দিষ্ট করে কারোর নাম আমি উল্লেখ করতে চাই না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মোহাম্মদ এখন জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপি মুখপাত্র। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকার বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভায় বক্তৃতা করেন। সেই বক্তৃতায় অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মোহাম্মদ বলেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপ স্টেটে বলা হয়, তাদের থেকে আমাদের অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনা সরকারের যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদের। এদিকে 10 বছরের পাচার টাকায় 25টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব। বিগত আওয়ামী লীগের সরকারের আমলে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। তার দাবি, শেখ হাসিনার শাসনামলে গত 10 বছরে দেশ থেকে প্রায় 8.5 লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য তুলে ধরেন। সার্জিস আলম তার পোস্টে উল্লেখ করেন, 2013 থেকে 2022 সাল পর্যন্ত দীর্ঘ 10 বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে মোট 6,830 কোটি ডলার পাচার হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় 8.5 লাখ কোটি টাকা। পাচার হওয়া অর্থের বিশালটা বোঝাতে তিনি দেশে মেগা প্রকল্প পদ্মা সেতুর উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, পাচার হওয়া এই বিশাল অঙ্কের অর্থ দিয়ে বাংলাদেশে অন্তত 25টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হচ্ছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কড়া সমালোচনা করে তিনি এই লুটপাট ও অর্থ পাচারকে বিগত আমলের শাসনে একটি নিয়মিত চিত্র হিসাবে অভিহিত করেন। এদিকে বিগত সরকার সংসদকে রাবার স্ট্যাম্প হিসাবে ব্যবহার করেছে বলেন ডেপুটি স্পিকার। বিগত সরকারগুলোর আমলে জাতীয় সংসদকে কেবল রাবার স্ট্যাম্প হিসাবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সাল কামাল। তিনি বলেন, দীর্ঘ 17 থেকে 18 বছর পর দেশে প্রকৃত গণতন্ত্র উদ্ধার হয়েছে এবং বর্তমান সংসদকেই দেশের রাজনীতির মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। শনিবার রাজধানীর ধানমন্ডিতে সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জামিন উদ্দিন সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, 2014, 2018 এবং 2024 সালে 3টি সংসদীয় নির্বাচন ছিল কেবল ফ্যাসিস্ট শাসনের ক্ষমতা নবায়নের হাতিয়ার। তৎকালীন নির্বাচন কমিশন কেবল গ্যাজেটে প্রকাশের কাজ করেছে এবং সংসদকে পরিচালিত করেছে একটি রাবার স্ট্যাম্প হিসেবে। কায়সাল কামাল আরও বলেন,
যাদের আত্মত্যাগের বিনিময়ে এই সংসদে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। দেশের মানুষ আজ সেই সংসদের দিকেই তাকিয়ে আছে। আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি সরকারি ও বিরোধী দলের অংশগ্রহণে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা হয়েছে। তিনি বলেন, আগামী সংসদের সাবেক স্পিকার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন। আপনার গৌরবোজ্জ্বল ও দূরদর্শী নেতৃত্বের নিদর্শন স্বরূপ এই সামান্য সম্ভাবনা। আপনার অবদান দেশ ও জাতি চিরদিন স্মরণ রাখবে। সংসদকে কার্যকর করার অঙ্গীকার ব্যক্ত করে কাইসাল কামার বলেন, সংসদের ক্ষেত্রে বিরোধী দলই হল প্রাণ। কার্যপ্রণালী বিধি অনুসারে তারা তাদের মতামত ব্যক্ত করবেন। ডেপুটি স্পিকার হিসাবে আমার দায়িত্ব থাকবে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা এবং সংসদে সবার জন্য সমান সুযোগে নিশ্চিত করা। এদিকে ঈদের 10 দিন পরও পৌঁছায়নি প্রধানমন্ত্রীর ঈদ উপহার। এমপিকে চিঠি শিশির মনিরের। ঈদ উল ফিতরের 10 দিন পেরিয়ে গেলেও প্রধানমন্ত্রীর ঈদ উপহার স্থানীয়দের কাছে না পৌঁছানোয় সুনামগঞ্জে 2 আসনের সংসদের সদস্য নাসিরউদ্দিন চৌধুরীকে চিঠি দিয়েছেন জামায়াতে ইসলামী নেতা ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। মঙ্গলবার জামায়াতে ইসলামী কর্মপরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির এই চিঠি দেন। তিনি সুনামগঞ্জ 2 আসন থেকে দলটির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। চিঠিতে উল্লেখ করা হয়, ঈদ উল ফিতরের প্রায় 10 দিন অতিবাহিত হলেও দিরাই ও শাল্লা উপজেলার অনেক সুবিধাভোগীর হাতে এখনো সরকারের দেওয়া ঈদ উপহার পৌঁছায়নি। এতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে সংসদের সদস্য নাসিরউদ্দিন চৌধুরী দৃষ্টি আকর্ষণ করেন।